সারা দেশে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু। অ্যাস্ট্রাজেনিকা দ্বিতীয় ডোজ দিয়েছে, তারা দেখা গেছে আসলে কিন্তু অনেক বেশি সুরক্ষা পাওয়া যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এটা নির্মূল করার কোনো প্রতিষেধক না আসে, স্বাস্থ্য সচেতনভাবেই চলতে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন বাংলাদেশের সবাই ভ্যাকসিন পাবে। দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ, চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত। বিজ্ঞান গবেষণাগারের সঙ্গে তারা কাজ করেছেন, ওখানকার যে তথ্যপাত্র আছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করব। কাল থেকে 5 দিনের জন্য খোলা শপিং মল, স্বাস্থ্যবিধি মানতে অনীহা। করোনার ভয় নাই, মাছটা মল হয়ে গেছে, এইমাত্র ফেলে দিছে। গরম লাগে। কঠোর পদক্ষেপের আভাস প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুঠোফোনের সেবার নামে গ্রাহকের অজান্তেই কাটা হচ্ছে টাকা। 8 কোম্পানির বিরুদ্ধে মিলেছে অনিয়মের সত্যতা, বলছে বিটিআরসি। দায় নিতে নারাজ মোবাইল অপারেটররা। রং পাল্টে লুকিয়েছিল শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গোটি। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ আটক হয়েছে কিছুক্ষণ আগে। এই মুহূর্তে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। ইমা, গত রোববার নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে আমার ঠিক পেছনেই যে দুর্ঘটনায় 35 জন যাত্রী মারা গিয়েছিলেন, তো যে কার্গোটি ধাক্কা দিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে এই খবর এসেছে, কেউ কেউ প্রমাণ করেছে। তো সেই কার্গোটি অর্থাৎ SKL-3 নামের কার্গোটি কিছুক্ষণ আগে কোস্টগার্ড মুন্সিগঞ্জের গজারিয়া থেকে সেটিকে আটক করেছে এবং সেই জাহাজে যে মোট 14 জন স্টাফ ছিল, মাস্টার, ড্রাইভার, সুকানি, কেরানি, যারা যারা থাকেন তাদের সবাইকেই আটক করা হয়েছে এবং সেই জাহাজটির রং পাল্টানো হয়েছে। যেহেতু রং পাল্টানো হয়েছে সেহেতু কিন্তু আর প্রমাণের বাকি থাকে না যে আসলে ঘটনাটা কি ঘটেছে। তা আমরা এ বিষয়ে একটু এখন কথা বলবো। BAWT এর যে সাবিত আল হাসান লঞ্চ ডুবির ঘটনা তদন্ত কমিটি করেছে, সেই কমিটির যিনি আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, আমরা তার কাছে একটু শুনবো আপনারা কি খবর পেয়েছেন কোস্ট গার্ডের মাধ্যমে, সেটা একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে মূলত আমরা ঘাতক জাহাজটিকে আমরা ফাইন্ড আউট করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছি। আমরা নৌ পুলিশকে বলেছি, কোস্টগার্ডকে বলেছি। তো কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি কোস্টগার্ডের কাছ থেকে যে যেটা আলোচিত একটি নাম এসেছে, যদিও এটা একেবারে স্যাঙ্গুইন হওয়া যায়নি, সেই আলোচিত নামের সেই SKL-3 কার্গোটি আজকে মুন্সিগঞ্জের কাছে কোস্টগার্ড সেটাকে ধরতে পেরেছে এবং ধরার সময় কোস্টগার্ড আমাকে ইনফর্ম করেছে যে প্রাথমিক পর্যায়ে তারা রংটি চেঞ্জ করেছে এবং এখানে যে 14 জন নাবিক ছিল সেই 14 জন নাবিককেই তারা আটক করেছে। এখন বর্তমানে এটা কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদের ভিতরে আছে, তারা জিজ্ঞাসাবাদ করছে। আর এদিকে আমরা নৌ পুলিশকে আমরা ইনফর্ম করেছি এই বিষয়টি, এখন নৌ পুলিশ সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কি জানিয়েছে, আপনি কথা বলছিলেন আমি শুনছিলাম, সেটা একটু আমাদেরকে বলবেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্টগার্ড যখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছিলেন তখন একজন নাকি বলেছেন যে আমরা তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে লঞ্চটা আমাদের সামনে পড়ে, এরকমই একটা বলছিলেন। অস্পষ্ট, বিষয়টা একেবারে পরিষ্কার নয়, এরকম একটা কিছু বলছিলেন। তারা অস্বীকার করেছে, তারা ওইভাবেই তারা অস্বীকার করেছে। যে আপনাকে ধন্যবাদ। তো ইমা, সেটি শুনছিলেন, তার মুখ থেকে আমরা কোস্ট গার্ডের মূলত রেফারেন্স দিয়ে তিনি আমাদের তথ্যটা নিশ্চিত করছিলেন এবং এই জাহাজটি আমি যেটা আপনাকে বলছিলাম তিনিও বলছিলেন যেহেতু রং পাল্টেছে তার মানে কিন্তু নিশ্চয়ই কোনো ঘটনা রয়েছে, সেটিও তিনি বলছিলেন। তো এখন মূলত পরবর্তীতে এই যেহেতু একটি মামলা হয়েছে, ইতিমধ্যেই BAWT মামলা করেছে বন্দর থানায়, তো সেই অনুযায়ী এখন পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে এবং কোস্ট গার্ডের কাছে থাকা এই কার্গোটি এখন পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে
পরবর্তী যে মামলা বা তদন্ত প্রক্রিয়া সেটি চলবে। তা আমরা যেহেতু এই মুহূর্তে অনেকটা দূরে রয়েছি নারায়ণগঞ্জ শীতলক্ষা পারে, আমরা চেষ্টা করব পরবর্তীতে সে জাহাজটির কাছে গিয়ে আমরা আপনাকে পরবর্তীতে আবার সরাসরি জানাতে সেটির আসলে কী অবস্থা। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ইমা। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কিছুক্ষণ আগেই আটক হয়েছে ঘাতক কার্গো জাহাজটি। সে খবর জানাতেই নারায়ণগঞ্জের শীতলক্ষার তীর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এবার করোনা প্রসঙ্গ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মার্কেট ও শপিং মল খোলা রাখতে মন্ত্রিপরিষদ থেকে আদেশ জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। ইমা, আজ আরেক দফা শিথিল করা হলো চলমান লকডাউন। অর্থাৎ এর আগে দোকানপাট ও শপিং মল বন্ধের যে ঘোষণাটি ছিল সেটি সাময়িকভাবে প্রত্যাহার করা হলো। অর্থাৎ আগামীকাল থেকে 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের সব দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে বলে কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে এই ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা, অর্থাৎ শপিং মল ও দোকানপাটগুলোতে সেটি মনিটর করার জন্য সরকারের পক্ষ থেকে জোর তাগিদ দেওয়া হবে। এবং একই সঙ্গে চলমান যে ভ্যাকসিনেশন চলছে অর্থাৎ টিকাদান কার্যক্রম সেটিও চলবে বলে আজকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এটি এ নিয়ে তৃতীয় দফা প্রজ্ঞাপন হলো সরকারিভাবে, অর্থাৎ বিধিনিষেধ এবং যে চলাচলের উপর যে সীমিত করা হচ্ছে সেটি নিয়ে তৃতীয় দফা প্রজ্ঞাপন। এর আগে 29শে মার্চ প্রথমবারের মতো 18 দফা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরপরে 4 এপ্রিল এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে এবং আজ 8 এপ্রিল তৃতীয়বারের মতো সেটি সংশোধন করে সেখানে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে দোকানপাটও খোলা রাখা যাবে। অর্থাৎ এর আগে যখন এই চলতি সপ্তাহে সোমবার অবশেষ মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকটি হয়েছিল, সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানিয়েছিলেন আজ বৃহস্পতিবার এই লকডাউন সম্পর্কে পরবর্তী আপডেট জানা যাবে। তবে এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানতে পারিনি, কারণ এখন পর্যন্ত যতদূর জানা গেছে লকডাউনটি চলবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত আজ নাও আসতে পারে। অর্থাৎ যেহেতু সামনে এখনো সময় আছে, শুক্রবার, শনিবার এবং রোববার পর্যন্ত লকডাউন চলার ঘোষণা আগে দিয়ে আছে। তাই আমরা যতদূর জানতে পেরেছি রোববারে মন্ত্রিপরিষদ বিভাগ আরেকটি বৈঠক করবে। সেই বৈঠকে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে লকডাউনটি চলছে, অর্থাৎ 12 এপ্রিল মধ্যরাত রাত 12টা পর্যন্ত যে লকডাউনের ঘোষণা আগে থেকে দেওয়া আছে সেটি বর্ধিত করা হবে কিনা, এবং সেটি যদি বাড়ানো হয় তাহলে সেটি কোন কোন ক্ষেত্রে শিথিলতা থাকবে, কোন কোন ক্ষেত্রে কঠোরতা থাকবে সেই বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে নতুন প্রজ্ঞাপনটি আসতে যাচ্ছে। তবে এটি আজ হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কম, যেহেতু আরও 3 দিন সময় আছে, সেই 3 দিনে হয়তো সেটি হতে পারে। এখন পর্যন্ত ইমা, এই ছিল আমার কাছে চলমান লকডাউন নিয়ে সবশেষ খবর। স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ। সে খবর জানাতেই এতক্ষণ সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী এহসান জুয়েল। এবার ভ্যাকসিন প্রসঙ্গ। 9.5 লাখ টাকার টিকা নিয়ে 9.5 লাখ টিকার ঘাটতি নিয়ে সারা দেশে শুরু হলো করোনার দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম। সকাল থেকে বিভিন্ন হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। গত 8 ফেব্রুয়ারির আগে যারা টিকা নিয়েছেন তাদের দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। পরপর 2 ডোজ নিয়ে কোভিডের ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যাপারে আশাবাদী টিকাগ্রহীতারা। তবে এক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে ঘাটতি পূরণে টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কোভিড সুরক্ষায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রথম দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড় কেন্দ্রে কেন্দ্রে। গত 8 ফেব্রুয়ারির আগে যারা টিকা নিয়েছেন তাদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। পাশাপাশি চলমান আছে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার কথা জানিয়ে SMS পাঠানো শুরু হয় সোমবার থেকে। প্রথম দিনের টিকাগ্রহীতাদের অনেকেই ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। পরপর 2 ডোজ নিয়ে কোভিডের ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যাপারে আশাবাদী টিকাগ্রহীতারা। ভ্যাকসিন আমাদেরকে রক্ষা দিচ্ছে। দ্বিতীয় ডোজ নেওয়াতে আমি মনে করি যে এটা আরো ভালো সুরক্ষা সৃষ্টি করবে। যারা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ উভয় নেবে, যদিও তাদের করোনা হবে কিনা জানি না, হলেও কমপ্লিকেশন হবে না। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে কোভিড-19। দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারের প্রমাণ মিলেছে এক গবেষণায়। এমন পরিপ্রেক্ষিতে টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, একটা হলো সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, একটা হলো ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, একটা হলো আমাদের দেশের মধ্যেও
নিজস্ব কিন্তু যে মিউটেশন করে ভেরিয়েন্ট হচ্ছে। হাতের কাছে আমাদের যেটা নেওয়া আছে সেটা আমাদের প্রথমত নেওয়াটা উচিত। এদিকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রথম দিনে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্টজনরাও টিকা নিয়েছেন। 2 ডোজ গ্রহণকারীদের ভ্যাকসিন সনদ দেওয়ার পাশাপাশি ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এই করোনার থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলা, মাস্ক ব্যবহার করা। যেভাবে দ্বিতীয় ডোজ চলছে, কাজে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন বাংলাদেশের সবাই ভ্যাকসিন পাবেই। সংক্রমণ রোধে আমি একটা ভূমিকা রাখতে পারলাম এবং আমি সবার কাছে এই আবেদনটা রাখবো, সবাই যেন টিকাটা গ্রহণ করেন। 2 মাস আগে যেভাবে দিয়েছিলাম আজকেও সেভাবে দিলাম, আমার ভালোই বোধ করছি। আমি আশা করি যে উদ্দেশ্যে নিয়েছি সেটা সংরক্ষণ হবে এবং আমি সুস্থ থাকবো বলে মনে করি। প্রায় 56 লাখ মানুষ প্রথম ডোজ নিলেও এখন মজুদ কেবল 46 লাখ ডোজ। তাই টিকার বিকল্প খোঁজা হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব। যে হাসপাতালগুলি আছে সকল হাসপাতাল সহ এক্সিস্টের ভিতরে আমরা স্বল্প সময়ের ভিতরে আরও হয়তো 7 থেকে 800 বৃদ্ধি করে ফেলার চেষ্টা করব। সব চলতেছে, সকল চেষ্টা চলতেছে, ইনশাল্লাহ হবে। সারা দেশে টিকা পেতে এখনও নিবন্ধন করেছেন প্রায় 70 লাখ মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিন দেওয়ার খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, ইমা, যদি আজকে আসলে বলতে যাই যে গত কিছুদিন আগে থেকে আমরা আসলে যেটি দেখছিলাম যে টিকাদান কেন্দ্রগুলোতে মোটামুটি মানুষের ভিড় কিছুটা কমে আসছিল, কিন্তু আজকে কিন্তু যেহেতু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে, তো সেই কারণে কিন্তু মানুষের আজকে সকাল থেকেই দেখেছি আমরা যে যথেষ্ট পরিমাণ ভিড় এবং মানুষের বেশ চাপ ছিল। যদিও এখন আসলে যে শেষ সময় টিকাদান কর্মসূচি, সে কারণে আজকে আসলে যে এখন আসলে কিছুটা ভিড় কমে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 8টি বুথে মূলত টিকা দেওয়া হচ্ছে, তার মধ্যে 7টি বুথে কিন্তু দ্বিতীয় ডোজের জন্য টিকা দেওয়া হচ্ছে, আর একটি বুথে একটি মানে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটি জানা যাচ্ছে যে এই কেন্দ্রে মূলত প্রায় 1,500-এর মতন মানুষকে আজকে টিকা দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে তথ্য রয়েছে। অর্থাৎ বলা যায় যে আমরা কোভিড টিকাদান কর্মসূচির শুরুর দিকে যেই উৎসবমুখর আবহাওয়া এবং যে কর্মচাঞ্চল্য টিকাদান কেন্দ্রগুলোতে দেখতাম, সেটি বলা যায় যে এক প্রকার ফিরে আসলো। এবং যেটি আসলে যে বলা হচ্ছে যেহেতু যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সব ভেরিয়েন্টের জন্য কার্যকর কিনা, সে নিয়ে কিন্তু নানান সময় নানা ধরনের যে কথাবার্তাগুলো উঠেছিল, সেগুলো নিয়ে আসলে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। তারা আসলে যেটি বলছেন যে টিকাদান কর্মসূচির জন্য যেটি আসলে যে অস্ত্র, সেটিকে আসলে যে গ্রহণ করা উচিত এবং যে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি রয়েছে সেটি যদিও বা দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট দেশে পাওয়ার অস্তিত্ব পাওয়ার প্রমাণ আসলে একটি গবেষণায় উঠে এসেছে, কিন্তু তারপরও এটি যে মৃত্যু ঝুঁকি কমানোর ক্ষেত্রে এবং যে ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে। তবে টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যতক্ষণ পর্যন্ত না আসলে যে এই কোভিড-19 যে করোনা ভাইরাস সেটি আসলে যে পুরোপুরি নির্মূল করা সম্ভব না হয় পৃথিবী থেকে, এমনটি কিন্তু বলছেন গবেষকরা। অন্যদিকে যে টিকার যে একটি ঘাটতি দেখা যাচ্ছে, সেটি আসলে যে পূরণ করার জন্য বিকল্প বিভিন্ন উৎস থেকে যে সরকার টিকা আনার চেষ্টা করছে বলে নীতি নির্ধারকরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ইমা, টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। দেশে দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এক্ষেত্রে আরও গবেষণা করতে হবে। একই সঙ্গে মৃত্যুর হার কমিয়ে আনতে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তারা। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতিতে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে চাপ, তীব্র হচ্ছে আইসিইউ ও শয্যা সংকট।
বাবা মা চাচা ফুপা পরিবারের সদস্যদের আইসিইউতে রেখে বাইরে অপেক্ষা স্বজনদের। কেউ জানেন না শেষ পর্যন্ত কে সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে একটি আইসিইউ বেড খুঁজে পাওয়ার আগে প্রত্যেকের রয়েছে দীর্ঘ বিড়ম্বনার গল্প। কোথাও আইসিইউ খালি নেই, এখানেও প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে একটা খালি হয়েছে, পরে আমরা পেয়েছি। আমার রুগী এখন আপনার লাইফ সাপোর্টে আছে আর কি। বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে নিচে আইসিইউ খালি আছে কিনা, সবাই বলতেছে আইসিইউ খালি নেই, আইসিইউ ফুল। এই জায়গায় আসি এখন আইসিইউ ফুল আছিল, একটা আইসিইউ খালি হয়েছে, আমরা সরাসরি আইসিইউতে ঢুকছি। কোভিডের এই ধাপে মাত্র একটি ফ্লোর কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। এখন 3টি ফ্লোরে থাকা 150 শয্যার একটিও ফাঁকা নেই। 18 শয্যার আইসিইউ বেড পূর্ণ হওয়ার পরও অন্য রোগীর স্বজনরা অপেক্ষায় ভর্তির জন্য। আমরা বলেছি যে নাই খালি, যে হবে না, বা আপনি কতক্ষণ বসে থাকলে খালি হবে সেটাও বলা যাচ্ছে না, তারপরেও তারা আগ্রহে বসে আছে। আগে যেমন দেখা যেত যে হয়তো বাসার হয়তো 20% 30% ইনফেক্টেড হচ্ছে, বাকির স্পেয়ার করে যাচ্ছে। এখন দেখা যায় যে 80 to 90% হাউস হোল্ড যে মেম্বার যারা আছেন তারা সবাই এফেক্টেড হয়ে যাচ্ছেন। সো আমাদের কাছে মনে হচ্ছে যে স্ট্রেনই হোক, এটা বাংলাদেশি স্ট্রেন বা কিছু কিছু কথা হচ্ছে সাউথ আফ্রিকান স্ট্রেন, সেই স্ট্রেন ইনফেক্টিভিটি একটু হলেও বেশি। এদিকে আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসা 81% রোগীর দেহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি নিশ্চিত হতে সরকারি আরও 2টি ল্যাবে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে অধিদপ্তরের পরিচালক। তাদের সঙ্গে আমরা খোলাখুলি আলোচনা করব এবং আমাদের ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি আছে, সেখান থেকেও বিজ্ঞান গবেষণাগারের সঙ্গে তারা কাজ করেছেন। ওখানকার যে তথ্যপাত্র আছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে যেটি আমাদের দেশের মানুষের জন্য সর্বোত্তম, আমরা সেই সিদ্ধান্তেই থাকব। কোভিড রোগীদের একাংশের প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগকে। মৃত্যুহার ঠেকাতে চলমান চিকিৎসা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ আরোপের 4র্থ দিনেও ছিল না মেনে চলার বালাই। বিশেষ করে ফুটপাতের দোকান ও খাবার হোটেল লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ডাক্তার দেখাতে এসে ফুটপাতের চায়ের দোকানে চা খাচ্ছেন এই 60ঊর্ধ্ব ব্যক্তি। করোনাকে তিনি ছেড়ে দিয়েছেন নিয়তির ওপর। করোনার ভয় আসো নাইও, শুধু তিনি নন, নগরীর ফুটপাতের প্রায় সব চায়ের দোকানে এভাবে গাদাগাদি করে মানুষ আড্ডায় মত্ত। দেখেন আমার এক 10 জন পড়ছে, আমার বসতেই হইতেছে। টোটালি যে দোকানগুলো বন্ধ থাকতে আমি ঘর থেকে বের হইতে পারতাম না। ফুটপাতের দোকানের উন্নত সংস্করণ যেন রেস্তোরাঁগুলো, সবারই অজুহাত এক ও অভিন্ন, সময় কম। ডিউটি আছে, এই কারণে আর কি একটু তাড়াহুড়া করতে হচ্ছে। হোটেল চালু আছে, খাইতেছি, মানুষের যাইতেছে আইতেছে। আমরা পার্সেলি বেশিরভাগ দিই, কিন্তু এই যে সময় অফিস টাইম দেখে মানে শর্ট টাইমে এনে খাইয়া যাইতেছে। সপ্তাহের শেষ কর্মদিবস, তাই সিগন্যালগুলোতে ছিল গাড়ির জটলা। তবে গণপরিবহনে মানুষ নেই বললেই চলে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। এটা তো বাস ছিল, এটা মনে নষ্ট হয়েছে, যে কন্ট্রাক্টররা জিজ্ঞেস করলে হবে আছে কিনা। মানুষই বিধি লঙ্ঘন করছেন, আবার মানুষই বলছেন এভাবে চললে সংক্রমণ আরও বাড়বে। যতটুকু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় ওগুলো আমরা মেনটেন করার চেষ্টা করছি, আর সবাই যদি একটু সচেতন হয় আরও ভালো হবে আমাদের জন্য। আমরা যতই মনে করেন এটা নিজেদেরকে সুরক্ষিত মনে করি না কেন, কিন্তু আমাদের সচেতনতামূলক যে ব্যবস্থা, সুরক্ষা মেজার, সেগুলো কিন্তু আমাদের নিতে হবে। এগুলো যদি আমরা না নিই, আমরা যদি আত্মতৃপ্তিতে ভুগি, তাহলে কিন্তু আমাদের বিপদ ঘনিয়ে আসবে। হাত ধোয়া, মাস্ক পরা আর দূরত্ব মানার মধ্য দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, এমনকি মানবজাতিকেই টিকিয়ে রাখতে পারার এমন সুযোগ আসেনি আগে। তাই সবার স্বার্থেই স্বাস্থ্যবিধি মানা উচিত সবাইকে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও স্বাস্থ্যবিধি মানতে চরম উদাসীনতা দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমা। করোনা সংক্রমণের এই চূড়ান্ত সময়ে এসে কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম এখনও ফ্রি স্টাইলের নগরী, যে যেভাবে পারছে সেভাবে চলছে। সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো বালাই নেই, চলে। রাস্তাগুলিতে যেমন যানবাহন চলছে, সাধারণ মানুষের রাস্তায় নামছে, ইচ্ছে করে নামছে বা কাজের সন্ধানে নামছে। কোথাও কোনো বিধিনিষেধ নেই, কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই। যে যেভাবে পারছে, অর্থাৎ যানবাহনগুলিকে যেভাবে অর্ধেক সিটে যাত্রী নেওয়ার কথা বলা হয়েছে, সেটা যেমন কেউ মানছে না, ঠিক রাস্তার মধ্যে লোক সমাগম, যেটা মার্কেট বা রাস্তা, যে ফুটপাতে যে
বাজারগুলো সেগুলো কিন্তু ফুটপাতের বাজারগুলো বসে গেছে এবং রাস্তায় যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক বলা চলে, জীবনযাত্রার মান অনেকটা স্বাভাবিক। অর্থাৎ করোনার সংক্রমণের এই চূড়ান্ত সময়ে এসে যে বিধিনিষেধগুলো সরকার থেকে জারি করা হয়েছিল তার কিছুই প্রতিপালন হয় না এই বন্দর নগরীতে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের তেমন কোনো তৎপরতা কিন্তু এই শহরে দেখা যায় না। যেমন যানবাহন চলছে দেখতে হয়, এর ফলে কিন্তু যে করোনা সংক্রমণের যেটা উদ্যোগতি সেটা বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন 414 জনের বেশি এবং যেটি প্রায় 43,000 পর্যন্ত, এবং গত দুদিনে মারা গেছেন 6 জন। এখন পর্যন্ত চট্টগ্রামে 406 জনের মৃত্যু হয়েছে। একদিকে যেমন ফ্রি স্টাইল হওয়ায় সংক্রমণ বাড়ছে, ঠিক তেমনি এবার সংক্রমণ বাড়ার ফলে তাদের যে নমুনা পরীক্ষা দিতে হচ্ছে সেখানেও কিন্তু ভোগান্তির শেষ নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে এবং এরপরও কিন্তু মানুষ সচেতন হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আজকেও যারা করোনা নমুনা পরীক্ষা দিতে গিয়েছিলেন তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে, তাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে, অপেক্ষার পর নমুনা দিতে হচ্ছে। তো বলা চলে চট্টগ্রামের যে অবস্থা এখন আসলে কিন্তু একটি ভয়াবহ উন্নতির দিকে যাচ্ছে, কারণ ক্রমশ করোনার সংক্রমণ বেড়ে চলেছে এবং বিশেষ করে যেগুলো হচ্ছে বাজারগুলো চালু রয়েছে, যানবাহন ব্যবস্থা চালু রয়েছে, রাস্তায় মানুষ মাস্ক ব্যবহার করছে, তাদেরকে একটু সচেতন করবে তেমনটি কোনো ভূমিকা দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু সংক্রমণের হার ক্রমশ ঊর্ধ্বগতি। গত যদি দুদিনে 6 জনের মৃত্যু হয়েছে তারপরে মানুষ সচেতন হচ্ছে না। একদিকে মানুষ অসচেতন, অন্যদিকে যারা আক্রান্ত হচ্ছেন তারা যখন নমুনা পরীক্ষায় যাচ্ছেন সেখানে তাদের কোনো ভোগান্তির শেষ নেই। আমি একজন ক্যান্সার রোগীর সাথে কথা বলেছিলাম, তিনি বিদেশ যাবেন চিকিৎসার জন্য, তিনি 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এরকম সবাইকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ চট্টগ্রামে রোগীর তুলনায় বুথের সংখ্যা তো খুবই কম। সেখানে চিকিৎসকরা বলছেন আরও বুথ বাড়াতে হবে, আরও বুথ না বাড়ালে কিন্তু জনগণের ভোগান্তিতে কমবে না। আমরা দেখেছি গত বছর করোনা সংক্রমণের যে প্রথম পর্যায়ে এই বন্দরনগরী চট্টগ্রামের যে পরিস্থিতি ছিল, এখন অনেকটা সেই পথে চলছে। হাসপাতালগুলিতে আসন নেই, সিট খালি সিট পাওয়া যাচ্ছে না, আইসিইউ বেডগুলো পরিপূর্ণ। তারপর যে মানুষ সচেতন হবে সেটা কিন্তু হয় না। সাধারণ মানুষ ইচ্ছাকৃতভাবে রাস্তায় বের হচ্ছে, ঘুরছে, কেউ জীবিকার সন্ধানে বের হচ্ছে, কেউ অনিচ্ছাকৃত বের হচ্ছে। তো বলা চলে এই করোনা সংক্রমণের চূড়ান্ত সময় এসে বন্দরনগরী চট্টগ্রাম এখন একটা ফ্রি স্টাইলের নগরে, কোনো বিধিনিষেধ কারো বাড়ায় নাই। অপরদিকে যারা শনাক্ত করোনা রোগী যারা নমুনা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদেরকে চরম ভোগান্তি পড়তে হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ। চট্টগ্রামের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। করোনা থেকে মানুষ বাঁচাতে সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জীবন জীবিকা চালিয়ে নিতে সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭১তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় প্রান্তিক পর্যায়ে করোনা মোকাবেলায় মাঠ প্রশাসনের নবীন কর্মকর্তাদের আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। করোনা মহামারীর মধ্যেই শেষ হলো বিসিএস কর্মকর্তাদের ৬ মাস ব্যাপী ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একযোগে এই কোর্সে প্রজাতন্ত্রের ১৪টি ক্যাডারের ৩০৭ জন কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে যোগ দিয়েছিলেন এই সমাপনী অনুষ্ঠানে। তার উপস্থিতিতেই জনসেবার শপথ নেন নবীন কর্মকর্তারা। আমার দায়িত্ব পালন করে যাব। প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিজ দায়িত্ব পালন করে মানুষের সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে কর্মকর্তাদের। সিভিল সার্ভিসে যারা কাজ করেন তাদের এটাই মনে রাখতে হবে যে দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। জনসেবা, দেশপ্রেমী মনোভাব সর্বোপরি, মুক্তিযুদ্ধের মহান চেতনাকে লালন ও সমুন্নত রাখতে আপনারা উদ্যোগী হবেন। দেশে চলমান করোনা পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে জীবন রক্ষায়। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন। প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সর্বত্র মাস্ক পরা সহ সাধারণ সতর্কাবস্থা মেনে চলার কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। আপনারা যারা দায়িত্ব নিয়ে আজকে কর্মস্থলে যাবেন সেখানেও যাতে সকলে
এই স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়টা অবশ্যই আপনারা দৃষ্টি দেবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুঠোফোনে ওয়েলকাম টিউন, রিংটোন, খেলার খবর, ধর্মীয় তথ্য ইত্যাদি সেবার নামে গ্রাহকের অজান্তেই কাটা হচ্ছে টাকা টেলিকমিউনিকেশন ভ্যালু এডেড সার্ভিস বা টিভ্যাস প্রতিষ্ঠান থেকে। 8 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অনিয়মের সত্যতাও পেয়েছে বিটিআরসি। আরও তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটিও। তবে টিভ্যাস কোম্পানিগুলোর এমন অনিয়মের দায় নিতে রাজি নয় মুঠোফোন অপারেটররা। আর বিটিআরসি বলছে প্রতিবেদন হাতে পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুভ খানের রিপোর্ট। থমকে গেল স্বপ্নগুলো কিংবা এলোমেলো যত ইচ্ছেগুলো, টিউনটি সেট করুন এমন খুদে বার্তা আসে মুঠোফোনে। আপনি চাননি, চালুও করেননি, তবু মুঠোফোনে চালু হয়ে গেল ওয়েলকাম টিউন। কেটে নেওয়া হয় টাকা। দেশের 4 মুঠোফোন অপারেটরের প্রায় 17 কোটি গ্রাহককে ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্ম বিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে 183 প্রতিষ্ঠান। কিন্তু টিভ্যাস সেবা নিয়ে মুঠোফোন গ্রাহকদের বিস্তর অভিযোগ দীর্ঘদিনের। টিউন সেট আপ করতে চান তাহলে 1 চাপুন বা 2 চাপুন, মাঝে মাঝে কিছু মেসেজও আসে। 20 টাকা থাকলে ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সে 20 টাকা শেষ। অভিযোগ অনুসন্ধানে নেমে 8 প্রতিষ্ঠানের অনিয়মের সত্যতা পেয়েছে বিটিআরসি। মূলত স্বল্প শিক্ষিত এবং ফিচার ফোন গ্রাহকদের টার্গেট করে টিভ্যাস প্রতিষ্ঠানগুলো। মধ্যরাতের পর চালু হয় সেবা। এক্ষেত্রে টার্গেট গ্রাহকদের তথ্য মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে কন্টেন্ট প্রোভাইডার বা ডিজিটাল মার্কেটিং কোম্পানিকে সরবরাহ করা হয়। আমরা 100% কমপ্লায়েন্স, বা আমাদের এখান থেকে কোনো ধরনের কোনো নন কমপ্লায়েন্স কোনো ইস্যুতেই নাই। তো আমাদের কাছে যা যা ইনফরমেশন জানতে চেয়েছে আমরা সমস্ত কিছু কমপ্লাই করেছি। এই ইনভেস্টিগেশনের ব্যাপারটা আসলে বিটিআরসি নিজেরাই দেখতেছে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। বিটিআরসি বলছে মুঠোফোন অপারেটররা চাইলে গ্রাহকের অজান্তে টাকা কাটতে পারতো না সার্ভিস প্রোভাইডাররা। বিটিআরসি আমাদেরকে 14 মার্চ 2021-এর মধ্যে SMS কনসেন্টের মাধ্যমে টিভ্যাস চালু করার নির্দেশনা দেয়। আমরা এই নির্দেশনাটাও কিন্তু সঠিক সময় বাস্তবায়ন বা ইমপ্লিমেন্ট করেছি। যেসব টিভ্যাস প্রোভাইডার এবং মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের ব্যাপারে তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দেবে বিটিআরসি গঠিত কমিটি। কমিশন যেটা কমিটি করে দিয়েছে সেই কমিটির রিপোর্ট প্রাপ্তির পর তাদের মন্তব্য, পর্যবেক্ষণ, সুপারিশগুলো দেখে কমিটি তারপর একটা কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে দেশে ভাজ সেবার বাজার প্রায় 100 কোটি টাকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে 3 থেকে 10 গুণ বাড়তি নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বিভিন্ন স্কুলের বিরুদ্ধে। বাড়তি ফি না দিলে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে বাড়তি অর্থ আদায় করলে রেজিস্ট্রেশন বাতিল করার কথা বলছে বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। 2021 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে ফি হিসাবে সর্বোচ্চ 1970 টাকা নির্ধারণ করে দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে এ নির্দেশনা অমান্য করে 20,000 টাকা পর্যন্ত আদায় করছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন আমাদের বেতন ফি দিতেই হবে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী কোভিড-19 মহামারীর কারণে নির্বাচনী পরীক্ষা না নেয়ার কথা থাকলেও ফি বাবদ নেওয়া হচ্ছে 4,500 টাকা। পরীক্ষার ফি 4,800 টাকা। এভাবে যে পরীক্ষার ফিটা কি, ল্যাব চার্জটাকে কিভাবে নিচ্ছে, সরকার নির্দেশনার বাইরে কিভাবে সে টাকা চার্জ করে। 2021 সালে কোনো ধরনের বেতন নেওয়া যাবে না বলে বোর্ড থেকে নির্দেশনা দেয়া হলেও জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের বেতন বাবদ বাড়তি 7,200 টাকা আদায় করছে মাইলস্টোন কলেজ। আর অনলাইনে ল্যাব করানোর কথা বলে নেওয়া হচ্ছে 4,000 টাকা। মার্চ পর্যন্ত অবশ্যই বেতন দিতে হবে। এছাড়া তাদের ল্যাব ফি দিতে হবে। বললাম যে কেন ল্যাব ফি দিব, ল্যাব হয়নি। তারা বললো যদি সরকার যেহেতু বলেছে পরীক্ষার আগে 60 দিন ক্লাস নিবে তখন তারা ল্যাব করাবে। তাই আমি বললাম যে যদি ক্লাস না হয় সেই ক্ষেত্রে কি আমরা টাকাটা ফেরত পাবো? বলো না। তবে অভিভাবকদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ তা অস্বীকার করেন। বোর্ড থেকে বলা হয়েছে বেতন নেওয়া যাবে না, আপনারা নিচ্ছেন কেন? না, আমরা বেতন নিচ্ছি না, কোনো ফি নিচ্ছি না, বা এরকম লেখছেন না। 17,000 টাকা নিচ্ছেন, এটা আমি তো নিচ্ছি না। বোর্ড নির্ধারিত ফির বাইরে 3 গুণ অর্থ আদায়ের অভিযোগ আছে রাজধানীর বাড্ডার রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধেও। 1800 টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা 9,000 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। অনেক গার্ডিয়ানদের সাথে অনেক কথা কাটাকাটিও হয়েছে ওনাদের, কিন্তু গার্ডিয়ানরা শেষ পর্যন্ত এখান থেকে হার মেনেই বের হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার বাইরে 1 টাকাও নেওয়া যাবে না। টাকা সব ফেরত দিতে হবে, আদারওয়াইজ সেই স্কুলগুলিকে সাফার করতে হবে।
এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিলম্ব ফি ছাড়াই ফর্ম পূরণের তারিখ বাড়ানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগে কিছু সংখ্যক মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার প্রমাণ মিললেও টিকাটির পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়ে কার্যকারিতা অনেক বেশি বলে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ। ইউরোপের বিভিন্ন দেশে ৮৬টি পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা বিশ্লেষণ শেষে বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান ইএমএ এর নির্বাহী পরিচালক। ইউরোপের বিভিন্ন দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ শোনা গেলেও এতদিন বিষয়টি অস্বীকার করে আসছিল কর্তৃপক্ষ। যদিও সম্প্রতি এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াকে বিরল উল্লেখ করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার সঙ্গে এর সুস্পষ্ট সম্পর্ক রয়েছে বলে জানায় ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ। এরই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন দেশে ৮৬টি পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা বিশ্লেষণ শেষে বুধবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে ইএমএ। এ সময় ইউরোপীয় মেডিসিন এজেন্সির প্রধান নির্বাহী ইমার কুক জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগে কিছু সংখ্যক মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার প্রমাণ মিললেও টিকাটির পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়ে কার্যকারিতা অনেক বেশি। ইউরোপে টিকা নেয়া প্রায় ২.৫ কোটি মানুষের তথ্য উপাত্ত যাচাই করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট বয়স বা লিঙ্গের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে যাদের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে তাদের অধিকাংশই নারী এবং বেশিরভাগেরই বয়স ৬০-এর নিচে। তবে সব ধরনের তথ্য উপাত্ত যাচাই করে আমাদের ঝুঁকি প্রশমন কমিটি এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োগে শরীরে রক্ত জমাট বাঁধার প্রমাণ মিললেও এটি পার্শ্ব প্রতিক্রিয়া কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটির টিকা নিরাপত্তা বিষয়ক কমিটি জানায়, এ পর্যন্ত ২০ কোটি মানুষ এই টিকা নিলেও সে তুলনায় রক্ত জমাট বাঁধার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা খুবই বিরল। আর এ কারণে একে এখনই নিশ্চিত হয়ে পার্শ্ব প্রতিক্রিয়া বলা যাবে না বলেও উল্লেখ করা হয়। এদিকে পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা থাকায় যুক্তরাজ্যে অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার বিকল্প টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল মার্চ পর্যন্ত দেশটিতে ৭৯ জনের শরীরে রক্ত জমাট বাঁধার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে, যাদের অধিকাংশেরই বয়স ৬০-এর নিচে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল। ধন্যবাদ ইমা। একটি দুর্দান্ত ক্রিকেট উপহার দিল বাংলাদেশ নারী দল এবং এই মাঠেই আজকে তৃতীয় দিনের মতো বাংলাদেশ দল সাউথ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় করলো। এবং প্রথম যে খেলাটি হয়েছিল ৪ এপ্রিল সেদিন জিতেছিল ৫৪ রানে এবং দ্বিতীয় খেলাটি ৬ তারিখে সেদিন জিতেছিল ৭ উইকেটে এবং আজকে তৃতীয় দিন জিতেছে ৬ উইকেটে। আর রয়েছে ১১ তারিখ এবং ১৩ তারিখ, সে দুটি শুধুমাত্র আনুষ্ঠানিকতাই বাকি, কিন্তু তাদের যে সিরিজ জয় করবার যেই প্রত্যয়ে মাঠে নেমেছিল সেই জয় তারা তুলে নিয়েছে। বাংলাদেশ নারী দল মাত্র ২৮ ওভারে তাদের যে ৯২ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা, সেই টার্গেট টপকে জয়ের সীমানায় পাড়ি দিয়েছে। এবং এই বাংলাদেশ দলের সবচেয়ে ভালো যে রানটি করেছে, সর্বোচ্চ রান করেছে হেপি মুর্শেদা খাতুন হেপি করেছে ৪৬ রান সর্বোচ্চ, এবং বাকি যারা তারা খুব একটা ভালো রান করতে পারেন। ফারজানা হক পিঙ্কি করেছে সর্বোচ্চ ১৬ রান। তবে যেইটি ছিল কম্বিনেশনটা হচ্ছে গিয়ে তাদের মধ্যে যে ব্যাটিং একটি অবস্থান, তারা বোলিং ব্যাটিং এবং সব দিক থেকে একটি যাকে বলে একটা ব্যালেন্স টিম বাংলাদেশ গড়ে দিয়েছে। কঠিন অনুশীলন করেছে, ১ মাসেরও বেশি অনুশীলন করে তারা মাঠে নেমেছে এবং কঠিন অনুশীলন করার কারণেই একটি সহজ জয়গুলো তারা ঘরে তুলছে। এবং আরও যে দুটি ম্যাচ আছে তাতে করে সেই দুটিতে জয় হবে এমনটি বলছেন দলের অধিনায়ক জ্যোতি। এবং বাংলাদেশ নারী দলের টেস্ট ক্রিকেট এই স্ট্যাটাস পাওয়ার পরের দিন থেকে বাংলাদেশ খেলায় নামে এবং সেই উজ্জীবিত হয়ে বাংলাদেশ মাঠে নামার পরেই সেই বাংলাদেশ দলের আমরা দেখেছি তাদের প্রত্যেকটি খেলোয়াড়, প্রত্যেকটি ব্যাটসম্যান, প্রত্যেকটি যারা আছে
প্রত্যেককেই তাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে তারা খেলেছে। বোলিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে, ফিল্ডিংয়ের ক্ষেত্রে তিনটি বিভাগই তারা ভালো করেছে, যার কারণে সিরিজ জয় করেছে। দক্ষিণ আফ্রিকার মতো টিমকে আজকে তারা মাঠে দাঁড়াতেই পারেনি, তারা মাত্র 92 রানেই তারা গুটিয়ে নিয়েছে তাদের ইনিংস। এবং তারপরে বাংলাদেশ খেলতে নেমে খুব হেসে খেলেই বাংলাদেশ দল তারা সিরিজ জয় করেছে, আজকের দিনের খেলা জয় করেছে। সব কিছু মিলে বলা যায় বাংলাদেশ এই যে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অত্যন্ত মনোরম পরিবেশে মনোরম একটি খেলা উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইমায় ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী দলের যেই সিরিজ জয় এবং আজকের দিনের জয়ের সর্বশেষ খবর। দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সে খবর জানাতেই সিলেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু। কাল থেকে 5 দিনের জন্য খোলা হচ্ছে শপিং মল। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর পদক্ষেপের আভাস প্রধানমন্ত্রীর। রং পাল্টে লুকানোর চেষ্টা, শীতলক্ষায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক কার্গোটিকে। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ আটক। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।